সরকারের প্রধান কাজ মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন দেওয়া, মন্তব্য তারেক রহমানের। ৩ কোটি মানুষকে জেলে নেয়ার প্রস্তুতি নিন, অন্তর্বর্তী সরকারকে জামায়াত আমির। সুনামগঞ্জে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, আহত নেতাকর্মী অর্ধশতাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নিউশনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন দেয়া। তিনি বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলার সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। যশোর প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেয়া জরুরি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবে। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে সরাসরিভাবে ও আক্ষরিক অর্থে এদেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় একথা বলেন তিনি। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে এখনও চাঁদাবাজি চলছে মন্তব্য করে তা বন্ধের আহ্বান জানান তিনি। বলেন, কেউ খাদ্য সংকটে থাকলে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি, আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। উপজেলার ঠাকুরভোগ গ্রামের ৬ হালের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গেল শুক্রবার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, কোনো পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা রাজশাহী সড়কে বাসের ডাকাতির ঘটনায় সাভার থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, যাত্রী বাসে উঠে শ্লীলতাহানির ঘটনাও ঘটায় ডাকাতরা। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে মামলার ২৪ ঘন্টার মধ্যে সাভারের গেন্ডা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল সেট, একটি ছুরি ও নগদ ২৯,০০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ ও সাভারের শরীফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মোহিতের বিরুদ্ধে উল্লাপাড়া ও সাভার থানায় একটি করে ডাকাতি মামলা সহ 5টি মামলা রয়েছে। পুলিশ বলছে, মূলত ডাকাতির উদ্দেশ্যেই তারা বাসে ওঠে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা, এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। এ সময় ধর্ষণের ঘটনা এড়ানো গেলেও নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। গত শুক্রবার ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় 10 জনকে আসামি করে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ওই বাসের যাত্রী ওমর আলী। মিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা, গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল। ড্রাইভারে আমরা বললাম, ভাই গাড়ি নিয়ে চলেন। কয়, ভাই আমরা যেতে পারবো না, তেল নাই। এদিকে দায়িত্ব অবহেলার কারণে আতিকুজ্জামান নামে এক সহকারী সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে 21শে বইমেলায় আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, গত 16 বছর পাঠ্যপুস্তকে শুধু একটি পরিবারের কাহিনী পড়তে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা। এ সময় ফ্যাসিস্ট সরকার জাতিকে বাক্সবন্দি চিন্তা চাপিয়ে দিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, লেখকরা স্বাধীনভাবে লিখতে পারেননি। রাজনৈতিক সংস্কার নিয়ে জানতে চাইলে বিএনপির 31 দফায় সবকিছু পরিষ্কারভাবে দেয়া আছে বলে জানান তিনি। নির্বাচনের আগে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত 14গ্রাম উপজেলার হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা কর্মী সমাবেশে শেষে একথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান সরকার সঠিক পথেই এগোচ্ছে। সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন আব্দুল্লাহ তাহের। উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা জামায়াত কর্মীদের সমাগমে পরিপূর্ণ ছিল সম্মেলন মাঠ। ঝিনাইদহে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের তদন্ত কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এম রায়হানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে 3 থেকে 4টি গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3টি মৃতদেহ খুঁজে পান। পাশে পাওয়া যায় 2টি মোটরসাইকেল ও গুলি। আমরা বাজারে বসেছিলাম, তো বাজারে থেকে শুনতে পেলাম যে 3টা ফায়ার হয়েছে শ্মশানে। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। নিহতদের মধ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে
লিটন। এর মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও কুষ্টিয়া সদরের রাইসুল ইসলাম। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রশাসনের কাছে থাকলে ট্যাগ করে কার মাধ্যমে দিয়ে কী কথা হয়েছে, এখন অত্যাধুনিক প্রযুক্তি এটা আসল তথ্য বেরিয়ে আসবে। কী জন্য কীভাবে মারা গেছে আমি কিছু জানি না। আমি বাসায় চাকরি করে আমি কাজ করছিলাম, পরে আমি জানতে পারলাম, তো ওই জন্য দেখতে আসছি এখানে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও জাসদ গণবাহিনীর নামে দুটি চরমপন্থী দলের মধ্যে বিরোধ চলে আসছে। হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সে পূর্ব বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনীর থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। এদিকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালো পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। পঞ্চম দিনের মতো চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে তারা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই প্রতিবাদের মধ্য দিয়ে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারের দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে থাকা 3 জনের পদত্যাগ দাবি করে তারা। একই সঙ্গে উপাচার্য, উপ উপাচার্য সহ ছাত্র বিষয়ক পরিচালক নিয়োগের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করারও দাবি জানায় শিক্ষার্থীরা। কুয়েত সবসময় বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী সিনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা। আশুলিয়ার গৌরীপুরে আর রাহমা গ্লোবাল সোসাইটির SSTS কমপ্লেক্সে কুয়েতের 64তম জাতীয় দিবস উপলক্ষে 300 অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণের সময় এ কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় কুয়েত। বাংলাদেশি বোনদের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় 78 জন। ভালুকা কিশোরগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের ধিতপুর বাজার এলাকায় মারা যায় 1 জন। এ সময় সিএনজির 4 যাত্রী গুরুতর আহত হয়। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে বাস, ট্রাক, প্রাইভেট গাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কে 2 পরিবহনের সংঘর্ষে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার ও চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 12 জন। উত্তরের নদ নদীর জননী খ্যাত 235 বছরের পুরনো তিস্তাকে নানা রূপে দেখেছে পাড়ের বাসিন্দারা। এ অঞ্চলের মানুষের সভ্যতা, সংস্কৃতি আর জীবন জীবিকার সাথে সম্পর্কিত হওয়ায় নানা সুখ দুঃখের গল্প মিশে আছে তিস্তার সাথে। সরকারের নেয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে এই অঞ্চলের জীবনচিত্র। নীলফামারী প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ছোট রাউতা গ্রামের হাসিনা বেগম তিস্তায় ভিটেমাটি হারিয়ে 1 যুগ ধরে বাস করছেন গ্রাম রক্ষা বাঁধের সরকারি জায়গায়। চাষাবাদের জমি নেই এক কানেও। তিস্তার করাল গ্রাসে সব হারানোর বেদনায় অকালে প্রাণ হারিয়েছেন স্বামী লুৎফর রহমান। এখন আমরা বাড়ি করার জায়গা নাই, আমরা রাস্তার ধারে এরকম আছি। একটা সন্তান নিয়ে রাস্তার ধারে বসবাস করে খাই। উজানের ঢলে সৃষ্ট বন্যায় হাসিনার মতো ঘরবাড়ি, কৃষিজমি, সুখের সংসার আর স্বপ্ন হারিয়েছে লাখো পরিবার। গজলডুবায় বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুময় আর বন্যায় ডুবে অববাহিকার জনপদ। বর্ষার সময় বাড়িঘর ভেঙে যায়, বিপজ্জনক হয়ে পড়ি। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু নিয়ে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। এখন তো বাড়ি করে থাকার জায়গাও নাই। পরবর্তীতে রাস্তায় সরকারি জমি নেই, সে বাড়ি করছে। গত বর্ষায় প্রায় 12টা জেলা
পানিতে তলিয়ে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের আলোচনা থাকলেও তা কাগজে কলমে। সেটি বাস্তবায়ন হলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। কাজগুলি বাস্তবায়ন হলে সামনে বন্যায় আমাদের তিস্তার পাড়ের ভাঙ্গন হতে বিস্তীর্ণ এলাকা রক্ষা পাবে। এটা খনন করে কৃত উত্তোলিত বালি দ্বারা ভূমি পুনরুদ্ধার, পাশাপাশি যেগুলো ভাঙন প্রবণ এলাকাগুলো আছে সেগুলো নদী শাসন এবং উদ্ধারকৃত ভূমিতে পরিকল্পিত কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তুলে সার্বিক একটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য। ফ্যাসিস্ট হাসিনা সরকারের 17 বছরে ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানি সমস্যা আরও প্রকট হয়েছে বলে মনে করেন তিস্তাপাড়ের বাসিন্দারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রংপুরে 5 দফা দাবিতে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। মেডিকেল কলেজ মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এর আগে রংপুর মেডিকেল কলেজ সহ বেসরকারি মেডিকেল কলেজ, কমিউনিটি ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবি জানান তারা। আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে হাসপাতাল ও মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। 17 বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহারের কোনো স্মৃতিচিহ্ন। চলাচলের রাস্তারও বেহাল অবস্থা। বছরের একটা দিন ছাড়া অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থী বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 52 ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছিলেন ময়মনসিংহের গাফরগাঁয়ের পাচুয়া গ্রামের কিশোর আব্দুল জব্বার। তার স্মৃতি রক্ষায় 2008 সালে গফরগাঁও পাচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 17 বছরেও পূর্ণতা পায়নি এই প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা, বই না থাকায় কমছে দর্শনার্থীর সংখ্যা। ফাঁকা পড়ে থাকে গ্রন্থাগার। ফেব্রুয়ারিতে কিছুটা জনসমাগম থাকলেও বছরের অন্য সময় দেখা মেলে না দর্শনার্থীর। চলাচলের সড়কেরও বেহাল দশা। একমাত্র 21 ফেব্রুয়ারির দিনেই একটা কিছু আমরা দেখি। আমাদের কাছে জাদুঘরে ব্যবহৃত জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আমাদের নাই, বিধায় আমরা তাদেরকে দেখাতে পারি না। তো আগে এখানে পত্রিকা আসতো, এখন পত্রিকা বন্ধ। অনেকদিন ধরে করবো করে নাই এবং গত 1 বছর আগে সোলিং হয়েছে, কিন্তু আর কোনো কিছু করে নাই। শুধু একদিনের জন্য নয়, ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি ধরে রাখতে জাদুঘর ও গ্রন্থাগার উন্নয়ন জরুরি। কারিগরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেরও দাবি শহীদ পরিবারের সদস্যদের। আমরা এখানে চাই শহীদ জব্বারের নামে এটি কলেজ হোক, কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা হোক, স্কুল হোক। এদিকে জেলা পরিষদ বলছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি বছর আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ওখানে রেনোভেশনের জন্য যা যা দরকার সমস্ত আয়োজন করে দিই। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের কথা জানাতে তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন দেয়া, মন্তব্য তারেক রহমানের। 3 কোটি মানুষকে জেলে নেয়ার প্রস্তুতি নিন, অন্তর্বর্তী সরকারকে জামায়াত আমির। এবং সুনামগঞ্জে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, আহত নেতাকর্মী অর্ধশতাধিক।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।